ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী আমেরিকা সফর করেছেন। তার এই সফর নিয়ে অনেকেরই খুব মনোযোগ ছিল, বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের। 20 জানুয়ারি যখন মোদী ক্ষমতা গ্রহণ করেন, বা তারও আগে যখন নির্বাচন হয় নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট আসে, তখন সে কি আনন্দ, মানে আওয়ামী লীগের ঘরে ঘরে ঈদের মতো আনন্দ বা ঈদের চেয়ে অনেক বেশি আনন্দ ছিল কি নাকি ঘটে যায়। সো 20 তারিখের পর এবং এবার মোদী যাওয়ার পর হলো সর্বোচ্চ উৎসাহ উদ্দীপনায় তারা পৌঁছেছিল। এবং রেজাল্ট কি হলো? গতকাল মোদির সাথে ট্রাম্পের মিটিং এর পর এক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ এসছে। নিজেও কথা বলেছি, শুধু আমাদের দেশে না, ভারতেও, মানে বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিয়েছেন ট্রাম্প, এরকম ভিডিও, প্রচুর আলোচনা ইন্ডিয়ার মিডিয়াতেও হচ্ছে। একেবারে অপ্রত্যাশিত নয়, গদি মিডিয়াতে এগুলো দীর্ঘদিন থেকেই হচ্ছিল। যাই হোক, আমরা একটু দেখতে চাই, বুঝতে চাই যে মোদি যে গেলেন আমেরিকাতে, সেই সফরটা তার জন্য কেমন হলো, এবং তার জন্য কেমন হলোর সাথে আসলে রিলেটেড হবে বাংলাদেশ প্রশ্নে তিনি যা করতে চান, তারা যা করতে চান, সেটা কতটুকু এফেক্টিভ হতে পারে। নিশ্চিতভাবে এটা মোদি ওখানকার তার অবস্থানের সাথেই রিলেটেড। আমরা একটু আগে সফরটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ট্রাম্পের আগেই মোদি দুজন অন্তত গুরুত্বপূর্ণ মানুষের সাথে আলোচনা করেছেন। একজন হচ্ছেন এলন মাস্ক, আর একজন হচ্ছে তুলসী গাবার্ড। এলন মাস্ক দেখা যখন করেছেন, মানে তিনি তার বাচ্চাদের নিয়ে গেছেন, মোদি নিয়ে গেছেন তার হাই প্রোফাইল অফিসিয়ালস, এবং মাস্কের বাচ্চারা, তাদের ন্যানিরা, এটা নিয়ে লোকজন প্রচুর হাসাহাসি করেছে, এবং এমন ছবিও দেখা গেছে বাচ্চারা খেলছে এবং দুজন সেটার দিকে তাকিয়ে আছেন। ফলে ইটস অ্যান ইন্ডিকেশন যে খুব গুরুত্বপূর্ণ কোনো আসলে আলোচনা হয় নাই, কারণ ন্যানিদের ক্যাটলিস্ট সামনে রেখে, তারা তো অ্যাডাল্টস, তাদেরকে সামনে রেখে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে না। সুতরাং মাস্ক এখন অতি পাওয়ারফুল, মানে ট্রাম্পের পর ডিফ্যাক্টো সেকেন্ড মোস্ট পাওয়ারফুল মানুষ। কেউ কেউ অবশ্য বলেও ফেলেন হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, হোয়াট এভার। তার সাথে এই বৈঠকটা খুব সিগনিফিক্যান্ট কিছু ছিল বলে আমরা মনে করি না, তবে মনে খুবই খাতির করার চেষ্টা করেছেন। তিনি সেই গুজরাটের চিফ মিনিস্টার থাকার সময় থেকেই মাস্ককে চেনেন, ইত্যাদি ইত্যাদি, তার ইভি এই করবে সেই করবে, প্রচুর তেল মেরেছেন। খুব সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি না। আবার খুব ফানি ব্যাপার আছে, মানে আমেরিকাতে দাঁড়িয়ে ইন্ডিয়ান অনেক টিভি চ্যানেল, আমি ভুল না করলে এনডিটিভিতে একজন ওখানে রিপোর্টার, ওখানকার একজন লোকাল, মানে আমেরিকান সিটিজেন কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত, তিনি ওখানে বিভিন্ন জায়গায় কাজ টাজ করেন, তিনি এই যে পরিবার নিয়ে দেখা করেছেন, এটা একটা গভীর সম্পর্কের ইন্ডিকেশন দেয়, এটাই এভাবে বলার চেষ্টা করেছেন। যাই হোক, এটা সরিয়ে রাখি। গুরুত্বপূর্ণ একটা মিটিং। আমি ইনফ্যাক্ট ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই একটা জায়গাকে একটু ভয়ের বা একটু শঙ্কার বলে মনে করি। সেটা হচ্ছে তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড চিফ অফ ইন্টেলিজেন্স হয়েছে। আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমি ওখানে কয়েকটা বিস্তারিত তথ্য দিয়েছি, আলোচনা করেছি যে আমেরিকার 17টা মানে গোয়েন্দা সংস্থা, আপনি যেগুলোর নাম মনে করতে পারেন, সিআইএ বলেন, এফবিআই বলেন, অল দ্য মিলিটারি ইন্টেলিজেন্স, এর মধ্যে আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, সবকিছু আসলে এই চিফ অফ ইন্টেলিজেন্সের অধীনে। এবং তিনি তাকে তীব্র বিতর্কের পর তিনি পার পেয়ে গেছেন, সেনেট তার নিয়োগ ফাইনাল করেছে ভোটাভুটিতে শেষ পর্যন্ত। ফলে তিনি আছেন এবং মোদি তার সাথে দেখা করেছেন। এবং ভারতের পত্রিকায় অন্তত এরকম নিউজ আসছে যে এখানে বাংলাদেশও আলোচনার মধ্যে ছিল। একটা পত্রিকায় খেয়াল করুন, ইকোনমিক টাইমস, এরকম আরো অনেক জায়গায়ও এসছে। তো তুলসী গাবার্ড সম্পর্কে একটু ছোট তথ্য দিয়ে রাখি, আমার ওই ভিডিওটা আপনারা একটু দেখে নিতে পারেন। মানে ইনি আসলে মানে হোয়াইট আমেরিকান, কিন্তু তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন, হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, পরে তার বাবাও করেন, উনি নিজের জন্ম থেকে হিন্দু, অত্যন্ত প্র্যাকটিসিং হিন্দু তারা। নট অনলি দ্যাট, বিজেপি করেন এরকম মনে হতে পারে তুলসীকে। উনি ভারতে গিয়ে মোদির সাথে ঝাড়ু দিয়ে এসছেন, মোদির প্রতি অত্যন্ত মুগ্ধতা তার আছে অনেক আগে থেকে। ইনি আগে ডেমোক্র্যাট ছিলেন, এখন রিপাবলিকান হয়েছেন। শুধু তাই না, 13 বা 14 সালে তিনি যখন বিয়ে করেন, মানে তখনও তেমন কিছু হননি, উনি একবার হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর মেম্বার হয়েছিলেন, কিন্তু তারও আগে রীতিমতো বিজেপির তখনকার জেনারেল সেক্রেটারি সম্ভবত রাম মাধব মোদির বার্তা নিয়ে গিয়েছিল। আমরা একটু হিসাবটা মিলিয়ে রাখবো, অনেক দিন থেকে তার সাথে এই সম্পর্ক রক্ষা করছেন এবং ঘটনাচক্রের খুবই পাওয়ারফুল জায়গায় আছেন। হতেই পারে বাংলাদেশ নিয়ে তার সাথে আলোচনা হয়েছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আমাদের সাথে ভারতের কেমিস্ট্রি নিয়ে ভবিষ্যতের ক্ষেত্রে। এরপর ট্রাম্পের সাথে তার যা বৈঠক ছিল, সেই বৈঠকে আসলে কি হলো। দুজনের প্রেস কনফারেন্স আছে, হোয়াইট হাউস এটাকে আপলোড করেছে পুরোটা, এবং মোদি নিজেও করেছেন।
মোদির স্পিচটা হিন্দিতে, কিন্তু আমি হোয়াইট হাউসেরটা শুনেছি, যারা হিন্দি কম বোঝেন তারা ওখানের তারটা ইংলিশে বলা আছে, সুতরাং শুনে নিতে পারেন। প্রথম দুটো বক্তৃতা দেয়, তারপর কিছু প্রশ্ন নেওয়া হয়। স্বাভাবিকভাবে যেটা হয়, কিছু সৌজন্যের কথাবার্তা হয়, খুব সিগনিফিক্যান্ট অনেক কিছু যে হয়েছে। আমি ওদের জয়েন্ট যে স্টেটমেন্ট সেটাও দেখেছি, অনেকগুলো ভাগে ভাগ করা, ডিফেন্সে কি করবে তারা, ট্রেড অ্যান্ড বিজনেসে কি করবে তারা, টেকনোলজিতে কি করবে, অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু হবে তা না। তবে আবার একই সাথে ভারত যেহেতু তাদের এই অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ একজন পার্টনার, ভারতের সাথে সেই পার্টনারশিপগুলোর কথা আছে। জনাব ট্রাম্প ভারতের প্রশংসা করেছেন, ভারতের কাছে জিনিসপত্র বেচতে চেয়েছেন, কিন্তু তার যে মূল জায়গায় সেই জায়গায় কিন্তু তিনি কঠোর ছিলেন। যেমন ধরি আমরা, খুব ক্লিয়ারলি তিনি ট্রেড অ্যাবিউজার বলেছেন ভারতকে, যে ভারতের ট্যারিফ ইজ সো টাফ, এবং উনি উদাহরণ দিয়েছেন যে তাদের ভেহিক্যালের উপরে যে 70% ট্যারিফ দেওয়া আছে সেটা হলে তারা এটা ব্যবসা করতে পারবে না। এবং ট্রাম্প ইদানিং যে কথাটা সবার ক্ষেত্রে ব্যবহার করেন সেটা মোদিকেও স্মরণ করিয়ে দিয়েছেন, এতে অতি বন্ধুটন্ধু অত বাছবিচার উনি করেননি। সেটা হচ্ছে রেসিপ্রোকাল ট্রেড অ্যান্ড ট্যারিফ, মানে আমরা পারস্পরিকভাবে তুমি আমার সাথে যা করবে আমি তোমার সাথে তা করব। সুতরাং আমেরিকার পক্ষ থেকে ভারতের অনেক কিছুতে ট্যারিফ বসার সম্ভাবনা আছে যদি জনাব মোদি এগুলো না সরান। যদিও তারা আমেরিকা থেকে তেল গ্যাস কিনবে, এটা আমেরিকার জন্য একটা বড় ব্যবসার জায়গা এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। একটা হচ্ছে F-35 ফাইটার বিক্রি করতে চায় আমেরিকার ইন্ডিয়ার কাছে, এটা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার। খুবই নেটো কিছু দেশের কাছে আছে, এবং এর বাইরেও আমেরিকার খুব স্ট্রং অ্যালাইজ নেটোর বাইরে, যেমন অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, এরকম ইসরায়েল, এদের কাছে F-35 আছে। সো ভারত F-35 যদি পায় সেটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে, এটা একটা সিগনিফিক্যান্ট বিষয়। এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে আলোচনা হয়েছে। জনাব ট্রাম্প বিশেষ করে এখন ওই যে আমরা জানি নিশ্চয়ই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচুর পাওয়ার কনজিউম করে এই কালে। এখন দেখা যাচ্ছে একটা তথ্য এরকম আছে যে কোনো একটা গুগল সার্চে আমরা সার্চ দিয়ে কোনো ডেটা পেতে যে পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয় তার অন্তত 10 গুণ হয় চ্যাট জিপিটিকে দিয়ে একই তথ্য আমরা খুঁজতে গেলে। ফলে যেটা হয়েছে, এখন অনেক বড় বড় কোম্পানি নিজেদের পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং মডিউলার পাওয়ার প্ল্যান্ট, স্মলার সাইজড, এবং আমরা জানি সম্ভবত আমেরিকাতে যে দুর্ঘটনা হয়েছিল, বিশ্বে যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার জন্য কুখ্যাত আমেরিকা 3 মাইলস আইল্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটা আবার নতুন করে চালু করার কথা আছে এবং অনেক কোম্পানি এখন নিজে নিজে এটা করতে চাইছে। সো ভারতের সাথে এই ধরনের প্রযুক্তি তারা শেয়ার করবেন বলে বলছেন। শুধু সেটা না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ অন্যান্য টেকনোলজির ইস্যুতে তারা কথা বলবেন, সেগুলো এসছে। অবৈধ অভিবাসী নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন ট্রাম্প আসলে এই ব্যাপারে কোনো ছাড় দেননি। মোদিকে জিজ্ঞেস করা হয়েছিল, মোদি এটার জন্য শুধুমাত্র যাওয়া না, তার হিউম্যান ট্রাফিকিং এর যে চেইন আছে হালকা একটু আমেরিকাকেও দায় দিলেন যে তোমাদের ওখানে ওইটা রুট আছে, এগুলো সরাতে হবে ইত্যাদি ইত্যাদি। খুব ভালো মতো একটা তেল দিয়েছেন এভাবে বলতে পারি। মোদির এই জিনিসটা ফানি লেগেছে আমার কাছে। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, মাগা উনি বলছেন, আর উনি করতে চান মেক ইন্ডিয়া গ্রেট অ্যাগেইন, মিগা। বলছেন মাগা আর মিগা যদি যোগ হয় মেগা হয়ে যাবে, এটা গ্লোবালি ইত্যাদি 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 অনেক কিছু হবে। যাই হোক, এসব হলো খুব বেশি ভালো কিছু, খুব, এবং বারবার বলছি ইউ হ্যাভ টু সি দ্য বডি ল্যাঙ্গুয়েজ, সেটা দেখতে হবে। সেটা খুব ভালো কিছু ছিল না। তবে একটা জায়গা যেটা আমাদের জন্য কিছুটা অ্যালার্মিং, এই জায়গাতে আমাদের জন্য সমস্যা সামনে আসতে পারে, সেটা হচ্ছে দুজনই বলছেন, এবং এটা ট্রাম্পের মুখ থেকে এসছে, তারা র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজম কম্বাইন্ডলি ফাইট করবেন। এই কথা ট্রাম্প বলেছেন, ভেরি স্ট্রংলি বলেছেন, এটা একটু মাথায় রাখবো। আর বাংলাদেশ ইস্যুতে যেটা হয়েছে এটা নিয়ে গতকাল কথা বলেছি, কিন্তু এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেটা হলো ভারতের পররাষ্ট্র সচিব যে কথা বলেছেন সেটা আমি একটু পড়ি। যে বৈঠকের পর যখন জানতে চাওয়া হয়, পরবর্তী সময় দুই নেতার বৈঠক নিয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এক সাংবাদিক তার কাছে বাংলাদেশ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দেব, ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান। মিশ্রি বিষয়টি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, বাংলাদেশ নিয়ে আমরা যা বলবো, দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল। প্রধানমন্ত্রী তার মতামত জানিয়েছেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী, ভারতীয় পরিস্থিতি কিভাবে দেখছে সে বিষয়ে তিনি তার উদ্বেগ জানিয়েছেন। বিক্রম মিশ্রি আরও বলেন,
আমি মনে করি, আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সাথে একটি গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক চালিয়ে যেতে পারি। তবে সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে, আর প্রধানমন্ত্রী সেসব মতামত প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন, গাবার্টকেও জানিয়েছেন, ট্রাম্পকেও জানিয়েছেন, জানাতেই পারেন। তবে সংবাদ সম্মেলনে, এবং একটু বলি আসবো এটা আগে, সংবাদ সম্মেলনে আসলে প্রশ্নটা পরিকল্পিতভাবে করা হয়েছে। একজন ভারতীয় সাংবাদিক, এটা আসছিলই না, করা হয়েছে, এবং আমরা ধারণা করি যে ভারতের এটা পরিকল্পনাই ছিল ট্রাম্পের মুখ দিয়ে কিছু কথা বের করা, কিন্তু যে কথাটা বের করেছে এবং যেভাবে বের হয়েছে এটা হিতে বিপরীতই হলো। আর ভারতকে রিজিওনাল চৌকিদারি দেওয়া হচ্ছে বা রিজিওনাল সিকিউরিটি দেওয়া হচ্ছে, এগুলো অন্তত ফর্মালি যদি জয়েন্ট কমিউনিকে বা স্টেটমেন্টে থাকতো তাহলেও মনে হতো এক সময় যেটা ছিল যে আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চায়, সেটাও টু সাম এক্সটেন্ট এস্টাবলিশড হতো না, সেটাও কিছু হয় নাই। সুতরাং ফর্মালি অন্তত কিছু হয়নি। মোদি গায়ে পড়ে নানান কথা বলতেই পারেন, তার ক্ষোভ আছে, সমস্যা আছে, এই হলো মোটা দাগে ব্যাপার। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে দেখবো তার এই ব্যাপারটাকে। এখন খুব বেশি অর্জন ভারতের, মানে অনেকে মনে করছিল যে আমেরিকার সাথে গিয়ে উনি লাইসেন্স নিয়ে আসবে, এরপর বাংলাদেশের উপরে যে কোনো কিছু পারলে যুদ্ধ শুরু করে দিতে পারবে। এরকম কিছু হয় নাই, এরকম কিছু আসলে হওয়ার কথাও ছিল না। যতটুকু বরং আমেরিকার মুখ থেকে বের করার সম্ভাবনা ছিল সেটাও হয় নাই, এটা একদম ক্লিয়ার। তবে ব্যাপারটা আবার এত সহজও না। আমি প্রায় একটা কথা বলেছি, সেটা হলো আমেরিকা, আমি এখনো তাই মনে করি, আমেরিকা বাংলাদেশের উপরে, বাংলাদেশের বর্তমান সরকারের উপরে গায়ে পড়ে কোনো কঠোর কোনো ব্যবস্থা নিতে যাবে না, এটা আমি নিশ্চিত। আগেও ছিলাম, এখনো আছি। ডক্টর ইউনূসের এইটুকু সামাল দেয়া অসম্ভব না। কিন্তু যেটা আমাদের জন্য ঝুঁকির কিছুটা হবে, বাইডেন প্রশাসন ডক্টর ইউনূসের সরকারের উপর, আমাদের সরকারের উপর একটা ছাতার মতো কাজ করছিল, আমাদের অনেক ঝড়ঝাপটা থেকে বাঁচানোর চেষ্টা করছিল। এই জায়গাটা সরে গেল, ফলে ভারত তার মতো করে তার জায়গা থেকে বাংলাদেশের সাথে নেগেটিভ বা কোয়ার্সিভ স্টেপস যদি নিতে চায়, অনেক ক্ষেত্রে সে পেরে উঠবে হয়তো। আমরা একটু যোগ করে রাখবো, পল কাপুর, মানে প্রাথমিকভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের এই ডোনাল্ড লু যে জায়গাটা ছিল, দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, সেনেট পার করলে তিনিও হবেন, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। সো এই জোনটা তার হাতে, তুলসী গাবার্ড আছেন, এবং এই অ্যাডমিনিস্ট্রেশনে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত মানুষ আছে। সো আমেরিকাকে ভারত নিউট্রাল রেখে ভারত বাংলাদেশে তার বেশ কিছু খারাপ ধরনের চাপ দেওয়ার চেষ্টা করতে পারে। আর ওই যে একটা কথা বলেছিলাম, ট্রাম্প নিজের মুখ থেকে যেটা বলেছে, এই কথাটা আমি আগে থেকেই বলেছি বহুবার, ট্রাম্প একজন ইসলামোফোব। সুতরাং এই যে বাংলাদেশে আসলে যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছে ভারত, এই ন্যারেটিভটা চলবে, এই ন্যারেটিভটা তৈরি করার মতো আরো ঘটনা ঘটানো হবে, এবং আমাদের অথর্ব সরকার এই জিনিসগুলো ট্যাকেল করতে না পেরে আমাদেরকে এই ন্যারেটিভটা, ভারতকে এই ন্যারেটিভটা এস্টাবলিশ করার যুক্তি তুলে দিচ্ছে, সেটা হলো ইসলামিক টেরোরিজম কমব্যাট করবে। সো ভারত যত বেশি ইসলামিক টেরোরিজম দেখাতে পারবে ট্রাম্পকে, তখন ট্রাম্প নিউট্রাল না থেকে ট্রাম্প নিজেও অ্যাক্টিভ হবে বাংলাদেশের সরকারের উপরে চাপ তৈরি করার জন্য। এটা একদম নিশ্চিতভাবে হতে যাচ্ছে, একদম ক্লিয়ারলি বুঝে যাব। ট্রাম্পের এই বাক্যটা ধরেই ভারত ইনফ্যাক্ট ভবিষ্যতে কাজ করবে। তারা আগেও জানতো, আমরাই যেহেতু জানি, ভারত জানবে না, জানবে। সুতরাং ওটাই তারা করবে। এবং বাংলাদেশে আমি আগেও বলেছি, বহু মানুষ যারা সোকল্ড ধর্মের, মানে ধর্মকে নিয়ে এসে কতগুলো সোকল্ড একটা তৌহিদি জনতা আছে, আমি তাদেরকে সোকল্ড বলছি এই কারণে, যারা আসলে জেনুইনলি ধার্মিক মানুষ নন, জেনুইনলি ধার্মিক মানুষ এসব করতে পারেন না। তারা কতগুলো এরকম সোকল্ড একটা নাম নিয়ে আসেন, একটা ব্যানার নিয়ে আসেন, এবং এমন সব কাণ্ড করেন যেগুলো দিনের শেষে আমাদের এই ন্যারেটিভটা তৈরি করে দেয়। অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকবার বলেছি, মাজার ভাঙা হয়েছে একটার পর একটা, মেয়েদের ফুটবল খেলা হতে দেয়নি, অভিনেত্রীদের দোকান উদ্বোধন করতে দেওয়া হয়নি, মেলা হতে দেওয়া হয়নি, গান হতে দেওয়া হয়নি, নানা রকম কাজ হয়েছে ওই রকম একটা ইমেজ নিয়ে এসে। এবং এই তৌহিদি জনতা বা এদেরকেই, বই মেলাতে ঘটনা ঘটলো, এদেরকেই দিনের শেষে ইসলামিক এক্সট্রিমিস্ট হিসাবে উপস্থাপন করার সুযোগ ভারতের সামনে দিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটাতে আমাদের বিপদ হবে। ভারত তার নিজের ঝামেলা তো করবেই, আমেরিকাকেও বা ট্রাম্পকেও খেপিয়ে দেওয়ার সুযোগ অন্তত আমি এবারকার এই বক্তব্যে দেখেছি। আদার দ্যান দ্যাট অনেক কিছু মোদি অর্জন করেছেন তার দেশের জন্য, আমার কাছে মনে হয় না। রাদার যেহেতু তাকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি, মরিয়া হয়ে নানানভাবে চেষ্টা করে তারা একটা বৈঠক অর্জন করার চেষ্টা করেছেন বলেই মনে হলো।
আর আগে যা যা ছিল ওই রকম একটা সম্পর্ক, এবং প্রথম মেয়াদে মোদির সাথে ট্রাম্পের যে কেমিস্ট্রি ছিল, ট্রাম্প যদিও সেই কেমিস্ট্রির কথা ট্রাম্পও বারবার বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় না সেই কেমিস্ট্রি আদৌ ছিল। মোদির অন্তত বডি ল্যাঙ্গুয়েজ বলে, আমি খুব মন দিয়ে সেটা খেয়াল করেছি, যে কেউ খেয়াল করবেন। ট্রাম্পেরও যদি বলি, আপনার আগের দুজনের কেমিস্ট্রি আর এখনকার কেমিস্ট্রি হিউজলি ডিফারেন্ট ছিল। সুতরাং আমরা যদি ঠিকঠাক থাকি, আমরা যদি আমাদের ভেতরে, দেশের ভেতরে ভুলভাল কম করি, আমাদের খুব বেশি টেনশন করার কিছু নেই। এবং আমরা যদি টেনশন না করি, এটা আওয়ামী লীগের কান্নার সময় তাদের বিরাট